জানিয়ে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন রূপেশ নামের অটো চালক, যে অটো চালক কালীঘাট থেকে নিয়ে গিয়েছিলেন এই দুজনকে। যদিও তার পরিচয় সম্পর্কে তো রূপেশ খুব স্বাভাবিকভাবে কিছু জানতেন না। কালীঘাট থেকে ইকবালপুর নিয়ে গিয়েছিলেন সেই রূপেশ আমাদের সঙ্গে রয়েছেন। আমি রূপেশের কাছে আসবো, তার আগে চোখ রাখবো প্রতিবেদনে। মার্চের প্রথম দিন ভয়াবহ আইইডি বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে। সেই কাণ্ডের দুই চক্রী গত শুক্রবার ধরা পড়ল প্রায় 1700 কিলোমিটার দূরে দীঘার একটি হোটেলে। পর্যটকদের চৌকাঠের কাছেই ঘোরাফেরা করছিল দুই আইএস জঙ্গি, কিন্তু হাবে ভাবে বিন্দুমাত্র টের পাননি কেউ। শুধু দীঘা নয়, ধরা পড়ার আগে মাস খানেকেরও বেশি সময় ধরে আব্দুল মতিন আহমেদ তাহা এবং মুসাফির হোসেন সাজিব চষে বেরিয়েছিল রাজ্যের একের পর এক পর্যটন স্থল। সব মিলিয়ে 8 বার ঠিকানা বদল করেছিল তারা। চেন্নাই হয়ে গত 10ই মার্চ ট্রেনে হাওড়ায় এসেছিল দুই জঙ্গি। 12ই মার্চ পর্যন্ত ধর্মতলায় কর্পোরেশনের কাছে একটি হোটেলে ছিল দুই আইএস জঙ্গি। এরপর 13ই মার্চ লেনিন সরণির প্যারাডাইজ হোটেলে দিন প্রতি 700 টাকায় ছাদের ওপরে ঘুপচি ঘরে ওঠে তারা। 14ই মার্চ ট্রেনে চড়ে দুজনে পুরুলিয়া যায়। আবার 18ই মার্চ শিলিগুড়ি হয়ে দার্জিলিংয়ে পৌঁছয় তারা। 21শে মার্চ পর্যন্ত দুই জঙ্গি ছিল দার্জিলিংয়ে, সেখান থেকে ফের কলকাতায় আসে তারা। 22 থেকে 27শে মার্চ পর্যন্ত সময় তারা কাটায় ইকবালপুরের দুটো হোটেলে। 28শে মার্চ কলকাতা ছেড়ে তারা পৌঁছয় রাজ্যের পশ্চিমাঞ্চলে। সেখান থেকেই কাঁথি হয়ে দীঘায় যায় তারা। শেষ পর্যন্ত সেখান থেকেই গ্রেফতার। আত্মগোপন করে থাকার সময় সাধারণ জীবনযাপন করত মতিন ও মুসাফির। মেলামেশাও ছিল সাধারণের মধ্যে। এমন ছবি দেখা গিয়েছিল কয়েক বছর আগে বর্ধমান স্টেশনে ট্রেন থেকে আইএস জঙ্গি মোহাম্মদ মুসা, হুগলি থেকে জেএমবি জঙ্গি আয়েশা জান্নাত মোহনা ওরফে প্রজ্ঞা দেবনাথ, বা মুর্শিদাবাদের জলঙ্গি থেকে আল কায়দা সদস্য শামীম আনসারিকে গ্রেফতারের সময়েও। বিশেষজ্ঞদের মতে জনসাধারণের মধ্যে মিশে থাকার কৌশল সদস্যদের শেখানো হয় জঙ্গি প্রশিক্ষণেই। দুই আইএস জঙ্গি গ্রেফতারের পর বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতির ছাপ মিলেছে। যেমন হাওড়ার বাস স্ট্যান্ডের সিসি ক্যামেরায় ধরা পড়েছে একজনের ছবি। পুরুলিয়ার হোটেলের ম্যানেজারও জানিয়েছেন তাদের উপস্থিতির কথা। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। অটো ভাড়া করে কালীঘাট থেকে ইকবালপুরে গিয়েছিল দুই জঙ্গি। সেই তথ্য উঠে এসেছে অটো চালকের কথায়। हाँ बोलते भैया खिदीपुर जाइएगा, हम बैठिए। बोलते भाड़ा कत, हम 15 টাকা করে ভাড়া আছে। बोलते 4 भाड़ा हम दे देंगे भैया, चलिए। মানে অটো কি তোমার রিজার্ভ করে নিল? হ্যাঁ, 4 ভাড়া দেবে মানে রিজার্ভ করে নিল। নিয়ে কোথায় গেলে? নিয়ে যাচ্ছি যখন ইকবালপুর আসতে না, বলছে भैया हमको रूम लेना है। দোকানের মালিকের বক্তব্য যে একজনই এসেছিলেন মোবাইল সারাতে এবং আরেকজনকে তিনি দেখতে পাননি, এবং একজন মোবাইল সারাতে দিয়ে গোটা মার্কেট ঘোরাঘুরি করছিল এবং আরেকজন কিন্তু কখনোই দোকানে আসেননি। তবে দিনের দিন মোবাইল সারিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাই পরের দিন মোবাইল সারিয়ে তিনি দিয়েছিলেন এবং পরদিন সকালবেলা এসে ওই জঙ্গি তিনি মোবাইল নিয়ে যান এবং 100 টাকা দেন। পশ্চিমবঙ্গ পুলিশের তো এক্সপার্টাইজ বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের পুলিশ এখন মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজো প্রসাদ বিতরণ করেন। এখন পুলিশ যে ধরেছে, ওই আপনি যার কথা বলছেন গদ্দার, মানে প্রায় গদ্দার বলেন, আবার কিছুদিন পরই গদাধর হয়ে যায় সবাই। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্ট্রাক্টই ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল, মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। 5 দিনের ট্রানজিট রিমান্ডে মতিন ও মুসাফির আপাতত বেঙ্গালুরুতে। তাদের জেরা করছেন এনআইএ আধিকারিকরা। খোঁজ পাওয়ার চেষ্টা করছেন নানা মিসিং লিঙ্কের। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাই হামলার সময় সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছিল পিঠে স্যাক ও হাতে AK-47 নেওয়া জঙ্গি আমির আজমল কাসাভের ছবি, যা হয়ে উঠেছিল আতঙ্কের অন্য নাম। সাধারণের মধ্যে মিশে থাকা মতিন ও মুসাফিরও তেমনি ভয়াবহ নাশকতায় জড়িত বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, সিপিআইএম এর পক্ষ থেকে কৌস্তব চট্টোপাধ্যায়, রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় এবং রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। তবে সবার আগে চলে যাব রূপেশ সাউয়ের কাছে। রূপেশ, একটু যদি আমাদের বলেন যে কোথা থেকে কিভাবে এই দুজন আপনার অটোতে উঠেছিল? উঠেছিল কালীঘাট বাস স্ট্যান্ড আছে, কালীঘাট বাস স্ট্যান্ড দিয়ে উঠেছে। হ্যাঁ,
ওরা কি হাত দেখিয়ে থামালো আপনার অটো? হ্যাঁ। তারপর কি বললো, কোথায় যেতে চাইলো? খিদিরপুর যাবে বললো। ভাড়া নিয়ে কোনো দরাদরি করলো? না না, ভাড়া যা ভাড়া হয় আমার 15 টাকা করে ভাড়া বলেছি। উনি বললো 4টে ভাড়া আমি দিয়ে দেবো, চলো। তারপর কি হলো একটু বলবেন আমাদের? কোথায় নিয়ে গেলেন, কি হলো? হ্যাঁ, উনি তো খিদিরপুর বলে উঠেছে। যখন ইকবালপুর এলো তখন বলছে भैया यहाँ पे रूम मिलेगा। ওখানে তো অনেকগুলো গেস্ট হাউস আছে, ওকে নিয়ে গেছি। ওকে প্রথমে নিয়ে গেলাম ক্যালকাটা হাউসের বন্ধ গেট আছে, ওই গেস্ট হাউসে নিয়ে গেছি। ওকে পছন্দ রুম দেখিনি, কি কথা বললো, চলে আসলো, ওকে রুম পছন্দ হয়নি। তারপর নিয়ে গেলাম লক্ষ্মী মন্দিরের সামনে একটা রুম গেস্ট হাউস আছে, ওখানে গেল, পছন্দ হয়ে গেল। আমার ভাড়া দিল 60 টাকা ভাড়া হয়, ওর জন্য দাঁড়িয়েছি বলে আমাকে 120 টাকা দিয়েছি। ওখানেই আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে আপনাকে দাঁড়াতে, তাই তো? ওই জন্যই আপনি রিসেপশনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। নিজে থেকেই ওরা 120 টাকা দিল? আমি বললাম भैया कुछ बढ़ा के दीजिएगा, ওকে 120 টাকা দিল নিজে দিয়ে। আচ্ছা রূপেশ, একটু বলবেন যে 10-15 মিনিট দাঁড়িয়েছে, তাই 60 টাকা আরো বাড়িয়ে দিল, 60 টাকা। আচ্ছা, যখন ওরা রুম খুঁজছিল আপনাকে বলেছিল যে কি ধরনের রুম ওরা চায়, যে কি রকম জায়গায়, কি ধরনের রুম, কি রকম তার ভাড়া, এরকম কিছু জানতে চাইছিল? না, আমাকে এইসব জিজ্ঞেস করিনি। ওরা কোথা থেকে আসছে আপনাকে কিছু বলেছিল? না। মানে আপনি যেরকমভাবে সাধারণভাবে অনেক সময় কোনো প্যাসেঞ্জার এসে কোনো হোটেল বা গেস্ট হাউসে রুম খোঁজার জন্য যেতে চায়, সেইভাবেই আপনি নিয়ে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। রূপেশ, আপনি মন খুলে কথা বলতে পারেন, যেটুকু আপনার বলার আপনি বলতে পারেন। আপনি কি একটু ভয় পাচ্ছেন? আপনি একটু হেজিটেট করছেন? না না দিদি, আরে সকাল দিয়ে এত মিডিয়া এসে পরেশান করে রেখেছে, মাথা কাজ করছে না আমার। আমি বুঝতে পারছি। একটু যদি আমাদের বলেন যে ওরা যখন যাচ্ছিল তখন ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, লাগেজ ছিল ওদের সঙ্গে? লাগেজ বলতে গিয়ে ব্যাগ ছিল 2টো। আমরা যেমনি বাইরে ঘুরতে গেলে ব্যাগ নিয়ে যায় না, বড় বড় ব্যাগ, ওইরকম ব্যাগ ছিল 2টো, দুজনের কাছে একটা একটা। কথাবার্তা বলছিল? হ্যাঁ, ওরা পেছনে বসেছিল গাড়িতে নিয়ে ব্যাগটা। নিজেদের মধ্যে কথা বলছিল না চুপচাপ ছিল? আমি নিজের গাড়ি চালালাম, ওইদিকে অত খেয়াল করিনি। আপনার সঙ্গে কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে বলেছে भैया খিদিরপুর যাইয়েগা। তারপর কখন আপনি জানতে পারলেন যে দুজনকে আপনি পৌঁছে দিয়েছিলেন গেস্ট হাউসে তারাই আসলে এরকম জঙ্গি সন্দেহে তারা গ্রেপ্তার হয়েছে? এটা কালকে কখন জানতে পারলেন? আমি আজকে সকালবেলা জানলাম দিদি, আমি তো খবরও দেখি না। কোথা থেকে জানলেন? পুলিশ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? বিএম বিল্লার সামনে মিডিয়া ধরেছে। না না, মিডিয়া ধরেছিল আমাকে। বিএম বিল্লার সামনে নাস্তা করছিলাম আমি, ইডলির দোকান আছে, ওখানে খেয়ে আমি যে রুমাল বার করে মুখটা মুছছি তখন মিডিয়ার আমাকে ধরেছিল। আজকেই জানতে পেলাম আমি এটা। তো জেনে কি মনে হচ্ছে? জানার পর আপনার কি রিঅ্যাকশন? হ্যারাসমেন্ট হলাম, সারাদিন কাজ হলো না। আমি বুঝতে পারছি যে আপনাকে আজ সারাদিন ধরে অনেক হয়রানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু শোনার পর আপনার প্রথম মনে কি হলো? যেরকম কুখ্যাত জঙ্গি সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে তারা আপনারই অটো করে গেছে, তাদের আপনি পৌঁছে দিয়েছেন, এটা মনের মধ্যে তো একটা ছাপ ফেলে?
না। একটু আতঙ্ক বা ভয় কিছু লাগছে? ভয় কিসের, আমি কিছু করেছি আমার ভয় লাগবে? ভেরি গুড, ভেরি গুড। আমি প্যাসেঞ্জার মনে করে তুলেছি, আর প্যাসেঞ্জার কি আছে না আছে আমি কি এটা জানি দিদি, না আপনি জানেন? একদম আমি একমত আপনার সঙ্গে, একদম আমি আপনার সঙ্গে একমত। দ্যাট শুড বি দ্য স্পিরিট, দ্যাট শুড বি দ্য স্পিরিট। তারপর ওখানে আপনাকে যখন ছেড়ে দিল তারপর থেকে আপনি আর কিছু জানেন না তো? ওরা ওইখানে রুম পছন্দ হলো, ওরা ওই গেস্ট হাউসে থেকে গেল? না না, হ্যাঁ আমি ওখান দিয়ে গাড়ি ব্যাক করে হাজিরার দিকে চলে এসেছি। আচ্ছা, এখনো পুলিশ বা কোনো তদন্তকারীর তরফ থেকে আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়েছে? না। যোগাযোগ করা হলে আপনি আমাদের যেটা বলছেন সেটা বলার জন্য, সেটা কোঅপারেট করার জন্য আপনি প্রস্তুত, তাই তো? হ্যাঁ বুঝলাম না দিদি কি বলছেন। মানে যদি পুলিশ আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে আপনি কোঅপারেট করবেন, তাই তো? বুঝলাম না। মানে আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি পুলিশ হেল্প করবেন, তাই তো? পুলিশ যদি যোগাযোগ করে, যেরকম আমাদের আপনি বলছেন যে কি হয়েছিল, আপনি পুলিশকেও তাই বলবেন, তাই তো? আমি ওইটাই বলবো যা যা হয়েছে, কেন সকাল দিয়ে যা জিজ্ঞেস করছে যা হয়েছে আমি ওইটাই বলেছি। আচ্ছা রূপেশ, আমি শেষকালে আপনাকে একটু জিজ্ঞেস করবো যে ঠিকই আপনি সারাদিনে এত প্যাসেঞ্জার নিয়ে যান, সবার কথা তো আলাদা আলাদাভাবে আপনার মনে রাখার কথা নয়, সবাইকে আলাদা করে মানে নজর করাও সম্ভব নয়। এদের দুজনকে কোথাও আলাদা লেগেছিল নাকি একদমই কোনো আলাদা লাগেনি, একদমই আপনার মাথাতেই আসেনি যে এরা অন্যদের থেকে মানে এরা অন্যরকম কিছু হতে পারে? কেমন লেগেছিল এই দুজনকে? না যেমনি বাইরে ঘুরতে গেলে দিদি ওরাও ভাববে তো বাইরে দিয়ে এসছে ঘুরতে, আমি ওইটাই হলো বাইরে দিয়ে এসছে ঘুরতে, রুম ফুম নিচ্ছে, আমি ওইটাই ভেবেছি। আমি আপনার জায়গায় যদি ওর জায়গায় যদি আপনিও থাকলেন, আপনি বলবেন দাদা এই যে অমুক জায়গায় যাবেন, আমি বসুন ছেড়ে দিচ্ছি, আমার যা ভাড়া আমি তাই নিয়ে নেব। এটা তো আর অন্যায় করিনি কিছু। না না, এতে তো আপনার অন্যায়ের কিছু নেই। ডেফিনেটলি আপনি অন্য প্যাসেঞ্জারদের যেভাবে নিয়ে যান সেভাবেই নিয়ে গেছেন। সেদিন আপনি এই টি শার্টটাই পরেছিলেন না? এই টি শার্ট আর এই প্যান্টটি আমি পরেছিলাম ওই দিন। রূপেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আজকে সারাটা দিন আপনার অন্য রকম গেছে, হয়তো আপনার আজকের যে রোজগার তার উপরেও ছাপ পড়েছে, সেটার জন্য আমরা ডেফিনেটলি সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের দায় রয়েছে, কিন্তু একই সঙ্গে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার যে বক্তব্য, আপনার যে অভিজ্ঞতা, সেটা তো খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আপনাকেও আমাদের বারবার বিরক্ত করতে হয়েছে। অনেক ধন্যবাদ রূপেশ। আমরা রূপেশের কথা শুনলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন আমি পরিচয় আগেই করিয়ে দিয়েছি। আমি তার আগে তাদের কাছে যাওয়ার আগে সরাসরি চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, এই যে 8বার ঠিকানা বদল, পর্বত শহর থেকে শুরু করে সি বিচ, উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একের পর এক আস্তানা বদলে এরা ঘাঁটি গেড়েছিল, এই সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? একেবারে দুটো অ্যাসপেক্ট রয়েছে এই গোটা বিষয়টার। একদিকে এনআইএ যেরকম তারা কোথায় কোথায় গিয়েছে, কোথায় কোথায় থেকেছিল এবং সেক্ষেত্রে তাদেরকে কেউ সাহায্য করেছিল কিনা, সেই সমস্ত বিষয়টা, সেই ট্রেলটা যেরকম তারা খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এই যে মতিন, যাকে দীর্ঘদিন ধরে 2019 সাল থেকে এনআইএর মামলাতে ওয়ান্টেড এবং তাকে প্রায় এনআইএর গোয়েন্দাদের বারবার করে চোখে ধুলো দিয়ে বেরোচ্ছিল, অবশেষে তাকে জালে ধরা গেছে এবং অন্ততপক্ষে 3টে বিস্ফোরণের দায় রয়েছে তার মাথার ওপর। 3টে মামলাতে তার নামে রিওয়ার্ড ঘোষণা হয়েছিল, ফলে তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। এবং ব্যাঙ্গালোর বিস্ফোরণের পর তারা কোথায় কোথায় গিয়েছিল, কোথায় কোথায় থাকছিল, সেক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট, এই যে টেরর ফান্ডিংটা কারা করছিল, সেগুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। এবং সেটা জানতে গিয়েই যেটা জানা যাচ্ছে যে কলকাতা শহরে আসা, কলকাতা শহরের একাধিক আস্তানায় বা হোটেলে আশ্রয় নেওয়া, তারপরে সেখান থেকে চলে যাওয়া পুরুলিয়া, সেখান থেকে দার্জিলিং হয়ে আবার কলকাতা
কলকাতায় ফিরে আসা, আবার কলকাতা থেকে পশ্চিমাঞ্চলের দিকে জেলাগুলোর দিকে রওনা দেওয়া, এবং এক্ষেত্রে 12ই এপ্রিল দীঘার হোটেল থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মাঝখানের যে সময়টা অর্থাৎ 28শে মার্চ থেকে 10ই এপ্রিল গ্রেপ্তার হওয়া পর্যন্ত তারা কোথায় ছিল সেটা একদিকে যেরকম জানার চেষ্টা করছেন এনআইএ তদন্তকারী অফিসাররা, তার পাশাপাশি এ রাজ্যের গোয়েন্দাদের কাছেও কিন্তু অন্য একটা দিক রয়েছে, সেটা হচ্ছে যে এই দুজন এই রকম স্ট্যাচারে দুজন সন্দেহভাজন জঙ্গি, যার মধ্যে একজনকে 2019 সাল থেকে এনআইএ হন্যে হয়ে ঘুরছে, একটা মামলাতে তার বিরুদ্ধে 3 লক্ষ টাকার রিওয়ার্ড ঘোষণা হয়েছিল, সম্প্রতি যে ঘোষণা হয়েছে সেটা 10 লক্ষ টাকার। সেই রকম দুজন জঙ্গি তারা এ রাজ্যে এসে আস্তানা গাড়ছে, তারা একটার পর একটা ঠিকানা বদল করছে, একটার পর একটা জায়গায় যাচ্ছে, অনায়াসে সিম কার্ড নিয়ে নিচ্ছে। এই যে তারা এখানে থাকছে শুধুমাত্র কি নিজেদের আত্মগোপন করার জন্যই তারা এ রাজ্যে থাকছিল এবং পুলিশ বা এজেন্সিদের নাগাল এড়িয়ে যাওয়ার জন্যই বারবার করে জায়গা বদল করছিল, নাকি এই যে এ রাজ্যে এসে তারা থাকছিল, এখানে যে বারবার তারা ঠিকানা বদল করছিল, সিম কার্ড নিচ্ছে, এই সমস্ত কিছু এই ক্ষেত্রে যে এসে থাকছিল, এখানেও কি কোন রকম তাদের জাল তারা বিস্তার করেছিল? এখানে প্রশ্ন পিয়ালি, যেভাবে আমি কালকেও যেটা জানার চেষ্টা করছিলাম, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিচয়পত্র তারা দিয়েছে, কোথাও ড্রাইভিং লাইসেন্স ভুয়ো, অবশ্যই কোথাও ভুয়ো আধার কার্ড, একের পর এক সিম কার্ড বদল করেছে, এবং যেটা কালকেও আমরা কথা বলছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে তারা ক্যাশে পেমেন্ট করেছে যাতে যত কম সম্ভব ডিজিটাল ফুটপ্রিন্ট রাখা যায়। এই মুহূর্তে এই সময়কালে দাঁড়িয়ে তারা পুরোটা সেটা পারেনি। তারা এখন দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে কিছুটা তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে, সিসি ক্যামেরায় রয়েছে, হোটেলে রয়েছে, গেস্ট হাউসে রয়েছে, কিন্তু তারা যতটা সম্ভব চেষ্টা করেছে সুচারুভাবে তাদের এই যে ডেরা বদলে বদলে এখানে ঘাঁটি গেড়ে থাকাটা সেটাকে সুনিশ্চিত করতে। এটা কি মনে করা হচ্ছে যে এটা শুধুমাত্র ডেফিনেটলি তারা প্রশিক্ষিত জঙ্গি, তাদের এই সম্পর্কে নির্দিষ্ট প্রশিক্ষণ থাকে, কি শুধুমাত্র সেটা দিয়েই তারা করেছেন, নাকি এখানেও তাদের মদত করার জন্য, তাদের এই রসদ এবং অ্যাডিশনাল সাপোর্ট দেওয়ার জন্য কেউ কোথাও থেকে থাকতে পারে? এই আশঙ্কাটা কতটা খতিয়ে দেখা হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা এনআইএ থেকে সবথেকে বেশি খোঁজার চেষ্টা করছেন এ রাজ্যের গোয়েন্দারা। তার কারণ তাদের কাছে এটা উদ্বেগজনক যে দুজন জঙ্গি, এর আগে আমরা দেখেছি যে একাধিক ঘটনায়, যখন বৌদ্ধগয়াতে বিস্ফোরণ হয়েছিল তখনও কিন্তু বৌদ্ধগয়ার বিস্ফোরণের পরও কয়েকজন এখানে এসে আত্মগোপন করেছিল, অন্য জায়গায় বিস্ফোরণ ঘটনার পর তারা এখানে আত্মগোপন করেছিল। ফলে এখানে কি শুধুমাত্র আত্মগোপন করার জন্যই তারা এখানে ছিল, নাকি কোনোভাবে এর আগে আইসিসে মুসা যখন ধরা পড়লো বা তার আগে একজন কলেজ ছাত্র ধরা পড়েছিল, তাদের যেরকম ধরা পড়েছিল ঠিক একইভাবে এই যারা আইসিসির সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে, তাদের কোনো রকম স্লিপার সেল, কোনো রকম ব্যাকআপ সোর্স, কোনো রকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতন এখানে এরকম কেউ ছিল কিনা, এই বিষয়টা নিশ্চিত হবার চেষ্টা করছেন এ রাজ্যের গোয়েন্দারা। কারণ তারা এই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে শুধুমাত্র ওই ঘটনার পর নিজেদেরকে আত্মগোপন করার জন্য এখানে তারা থাকছিলেন, বারবার করে জায়গা বদল করছিলেন, নাকি তাদের এখানে এই রাজ্যে চলে আসার পেছনে এই রাজ্যে তাদের কোনো রকম ব্যাকআপ রয়েছে কিনা, এই বিষয়টার প্রশ্ন উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করছেন রাজ্যের গোয়েন্দারা। যদিও তাদের যেটা বক্তব্য, এখনো পর্যন্ত তাদের সঙ্গে এ রাজ্যের কোনো রকম কারোর লিঙ্ক পাওয়া যায়নি। যে হোটেল বা যে জায়গায় তারা যাচ্ছিল সেটা বিভিন্ন সময় কখনো অটো বা গিয়ে নিজে থেকে খোঁজা, আবার কখনো কখনো গুগলের সাপোর্ট নিয়ে তারা হোটেল খুঁজে যাচ্ছিল। এখনো পর্যন্ত সেই তথ্যই তারা পেয়েছেন, কিন্তু পুরোপুরি তারা নিশ্চিত হতে চাইছেন পুরো ট্রেলটা, অর্থাৎ 10ই মার্চ এখানে পৌঁছানো, তারপর 12ই এপ্রিল তারা গ্রেপ্তার হয়েছে, মাঝের যে সময়টা কোথায় কোথায় তারা ছিল, সেখানে যেভাবে পৌঁছেছে, কাদের মাধ্যমে পৌঁছেছে, সেটা যে অটোওয়ালা হোক, সেটা যে বাসে করে হোক, সেই সমস্ত জায়গাটা থেকে সমস্ত সকলের সঙ্গে কথা বলে তদন্তকারী অফিসাররা একদিকে যেরকম তারা কোথায় কোথায় ছিল, এনআইএর তদন্তকারী অফিসাররা সেটা জানার চেষ্টা করছেন, পাশাপাশি রাজ্যের গোয়েন্দারাও কিন্তু এই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে তাদের এখানে কোনো রকম কোনো যোগাযোগ রয়েছে। পিয়ালি, ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে তখন সরাসরি ছিলেন। আমি কর্নেল সৌমিত্র রায়ের কাছে এখানে আসবো। কর্নেল রায়, যেভাবে 1 মাসেরও বেশি সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ডেরা বেঁধেছিল গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত, আপনার কি মনে হয় যে এই রাজ্যে কোনো রকম কোনো সাপোর্ট ছাড়া তারা নিজেরাই এটা এতটা সুচারুরূপে করতে পেরেছে, নাকি কোথাও আশঙ্কা থাকছে যে এখানে নির্দিষ্টভাবে এই রাজ্যকে বেছে নিয়ে এখানে থাকার পেছনে অন্য কারণ রয়েছে? মৌপিয়া, প্রথমে আমি থ্যাংক ইউ বলি, আমাকে এখানে এনে তুমি এই স্টেজে থেকে আমার ওপিনিয়ন চাইছো। দেখো, দুটো ইস্যু আমি এখানে বলতে চাই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে।
টেররিজমকে পলিটিসাইজ করা, যেটা আমি দেখতে পাচ্ছি গত 2-3 দিন ধরে, আর পশ্চিমবাংলা বা কলকাতাকে টেররিস্টদের একটা স্বর্গরাজ্য বলা, দুটোই কিন্তু আমি কন্ডেম করছি। দেখো, পশ্চিমবঙ্গের ব্যাপারটা এরকম, প্রথম কথা জিওগ্রাফিক্যাল লোকেশনে পশ্চিমবঙ্গে 3টে দেশের সঙ্গে আমাদের বর্ডার। একদিকে ভুটান, দার্জিলিংয়ের ওপর থেকে কিছু পোর্শন নেপাল, তারপর ম্যাসিভ একটা বর্ডার উইথ বাংলাদেশ। এছাড়া ম্যাসিভ মেট্রোপলিটন সিটি উইচ ইজ কসমোপলিটন, ডেন্স উইথ পপুলেশন। এই ধরনের যে একটা আমাদের কলকাতার যে একটা সিস্টেম, এটা সবসময় এই টেররিস্ট বা টেররিস্টদের এসকেপ করার জন্যে বা আত্মগোপন করার জন্যে একটা ফ্যাক্টর হয়। সেখানে বম্বেও ফ্যাক্টর হতে পারে, ব্যাঙ্গালোরও ফ্যাক্টর হতে পারে, হায়দ্রাবাদও ফ্যাক্টর হতে পারে, দিল্লিও ফ্যাক্টর হতে পারে। সেখানে পশ্চিমবঙ্গকে আর কলকাতাকে কাস্টিগেট করা ইজ নট অ্যাপ্রিসিয়েবল। সেটা একটা, আমি বলবো যে যারা এই টেররিজম সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তারা এটা করে। এবারে আমি বলি, টেররিজমের ওয়ান অফ দি মেইন কনসেপ্ট হচ্ছে তারা হিট করবে, হিট করে তারা সফল হোক বা না হোক, তারপর কি, হাউ দে উইল এসকেপ, হাউ দে উইল কনফিউজ দি এন্টায়ার ইস্যু, কে এই টেররিস্ট আক্রমণের পেছনে, কারা, কি তাদের উদ্দেশ্য ছিল, কি ধরনের আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট, এক্সপ্লোসিভ তারা ইউজ করলো, তারা কোথার থেকে ফান্ডিং পেল, তারা কোথার থেকে লজিস্টিক্স ব্যাকআপ পেল, এই যে পুরো ব্যাপারটা, এটা তারা অতি সুষ্ঠুভাবে প্ল্যান করে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 2 টেররিস্ট কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে এন্টায়ার অপারেশন প্ল্যান করেছিল। আর শুধু এনআইএ আর এনআইএ টিম আর পশ্চিমবঙ্গের টিম, এদের অ্যারেস্ট করা ইজ এ কনগ্র্যাচুলেশন পাওয়ার এদের যোগ্য। তার কারণ হচ্ছে এদের কি উদ্দেশ্য ছিল। পরবর্তীকালে এখন একটা এরকম একটা সেন্সিটিভ স্টেটে আমাদের পুরো ভারতবর্ষ চলছে, ইলেকশন, এন্টায়ার ওয়ার্ল্ড ফোকাস ইনটু ইন্ডিয়া, কি এই ইন্ডিয়াতে যে এত বড় যে সব থেকে বিশাল ডেমোক্রেটিক কান্ট্রি, এই ডেমোক্রেটিক কান্ট্রির ইলেকশনে কি রেজাল্ট হয়, কি হয়, এই সেন্সিটিভ সময়ে একটা বড় কিছু যদি টেররিস্ট অ্যাক্টিভিটিস হতো পশ্চিমবাংলায় বা যে কোনো জায়গায়, ইট উড হ্যাভ টেকেন অ্যান ইন্টারন্যাশনাল ডাইমেনশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমরা চিন্তা করতে পারছি না। আর এনআইএ অ্যান্ড তাদের টিম, এদের ধরে, এনআইএ ইজ এ ভেরি ভেরি এফিশিয়েন্ট অর্গানাইজেশন। মৌপিয়া, এনআইএ সম্বন্ধে যারা ইয়াং পলিটিশিয়ান তাদের আইডিয়া নেই। তুমি যখন 26/11 হয়েছিল, ইউ আর ইন দি গ্রাউন্ড জিরো, সেখান থেকে তুমি কভার করছিলে তাজ হোটেলে কি হচ্ছিল। এই অ্যাক্টিভিটির পর আমাদের পার্লামেন্টে একটা বিরাট অ্যাকশন নেওয়া হলো যে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি বা আমাদের যে সুরক্ষা ব্যবস্থা, তার মধ্যে একটা লকুনা আছে। আর সেই ফলে ওই 2008 ডিসেম্বরে পার্লামেন্টে বিরাট একটা আদেশ করে এই এনআইএ ফর্ম হলো। অ্যান্ড দে আর এ ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন। এই যে পলিটিশিয়ানদের আইডিয়া আছে না যে তারা স্টেটকে না জানিয়ে স্টেটে আসতে পারে না, স্টেটে ইন্টারোগেট করতে পারে না, ইনভেস্টিগেট করতে পারে না, উইচ ইজ রং। দে হ্যাভ ভেরি ভাস্ট পাওয়ার, যেটা গভর্নমেন্ট দিয়েছে, যেটা স্বরাষ্ট্র দপ্তরের নিচে এরা কাজ করে। আর এদের সিস্টেমের মধ্যে এক্সপ্লোসিভ এক্সপার্ট থাকে, ইন্টারোগেশন এক্সপার্ট থাকে, সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকে, অবজারভার্স থাকে। একটা চুল কোথায় পড়ে আছে গ্রাউন্ড জিরোতে, সেটা দেখে অবজারভাররা ধরে দেবে যে কে এর ভেতরে ইনভলভ বা কি তাদের উদ্দেশ্য ছিল। ইটস এ ভেরি ভেরি এফিশিয়েন্ট অর্গানাইজেশন। আমি আসবো কানুন রায় আপনার কাছে, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে। আমি আপনার কাছে মার্জন আছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে কর্নেল রায় যেটা বলছিলেন যে কোনোভাবেই এই ধরনের একটা ঘটনা তাকে পলিটিসাইজ করা সেটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমরা যদি দেখি
ঘটনাচক্রে বারবার এই ধরনের ঘটনা তাকে পলিটিসাইজ করা হয় এবং এক্ষেত্রেও তার বিরাম নেই। গতকাল থেকেই চলছে চাপানুতর। আমি অভ্রর কাছে আসব। অভ্র, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন, তিনি নাম না করে কোন দিকে উদ্দেশ্য করছেন সেটা বোঝার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যে গাদ্দারদের জায়গায় দুদিন তারা লুকিয়েছিল। একটা কথা বলি দিদি, ওনার কথাটা যদি আমি ধ্রুব সত্য হিসেবে ধরে নিই, তাহলে কি মানতে হবে যে যেই গাদ্দার কোটান কোট কাউকে উনি মিন করছেন, নাম নেওয়ার সাহস ওনার হয়নি, সেই মানুষটি কি লোকাল প্রশাসন পুরোপুরি কন্ট্রোল করেন? মানে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন ওই মানুষটি কন্ট্রোল করেন? এটা হতে পারে? প্রথমত এই ছেদো কথা মুখ্যমন্ত্রী, সেই নিয়ে আমি আর যাচ্ছি না। আর কর্নেল সাহেব পলিটিসাইজেশনের কথা বললেন, পলিটিসাইজ না করেই বলছি তৃণমূলকে কুর্নিশ জানাই। কেন কুর্নিশ জানাচ্ছি? 2014-এ বর্ধমানে যখন ব্লাস্ট হয়েছিল, আমি একদম ডকুমেন্ট ক্যারি করছি, তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই ব্লাস্টের পেছনে নাকি রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উদ্ধৃত করে কোন পত্রিকা পাবলিশ করেছিল? পাকিস্তানের ডন পত্রিকা। মানে পাকিস্তান যেই ন্যারেটিভ সেট করার চেষ্টা করে, যেই দেশবিরোধী কার্যকলাপে পাকিস্তানের বিভিন্ন সংস্থা লিপ্ত থাকে, তাদের হয়ে কি কথা বলছিলেন মুখ্যমন্ত্রী? এই একটা মৌলিক প্রশ্ন থাকে। আর একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, আপনি দিদি একদম ডেটা তুলে আনুন। এই কথাটা যে বললে, এই অভিযোগটা যে করলে, তার ডকুমেন্টেশন, একদম ডকুমেন্টেশন রয়েছে। আমি আরেকটু বলি দিদি, তোমার এই বক্তব্যের দায় কিন্তু একদম আমাদের দায়, আমাদের দলের তরফ থেকে আমরা একদম বলছি এটা ঘটেছে। ডন পত্রিকায় ওনার বক্তব্য বেরিয়েছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার কাছে এখনো ডকুমেন্ট রয়েছে। আর 2020, 21, 22, 23 এই 4 বছর আপনি দেখুন একদম পরিষ্কার, কোনো বছর আল কায়দার জঙ্গি আমাদের রাজ্যে ধরা পড়েছে, কোনো বছর জামাতের জঙ্গি ধরা পড়েছে, কোনো বছর IS এর জঙ্গি ধরা পড়েছে, একের পর এক। এবং আমাদের রাজ্য পুলিশ কিন্তু একজনকেও ধরেনি, অন্যান্য রাজ্য থেকে ATS এসে ধরে নিয়ে গেছে বা NIA অ্যারেস্ট করেছে। আরেকটা জিনিস বলি দিদি, এই আজকে যে একদিন আগে ধরা পড়লো এই দুজন জঙ্গি, আমি তো বলবো আবার কুর্নিশ জানাচ্ছি আমি পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরকে। কারণ তারা কি সুন্দর করে প্রোপাগান্ডা করেছে, দেখুন কি সুন্দর করে অ্যাড দিয়েছে। মানে ভারতবর্ষের একমাত্র অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে দুজন জঙ্গি অন্য জায়গায় ব্লাস্ট করে এসে দিব্যি ফুর্তি করে জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে পারে। দীঘার সমুদ্রে সাঁতার কাটবে, দার্জিলিংয়ে গিয়ে পাহাড়ের বাতাসে তারা দিব্যি রিল্যাক্স করবে, আবার পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ঘুরে বেড়াবে। এটা কোন জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ? দেশ বিরোধী তৃণমূল আছে বলেই এই অবস্থা। 1 মাসেরও বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেরিয়েছে। তার মানে কতটা লাপরোয়াহি, কতটা বেপরোয়া মনোভাব, যে একদিকে তারা কখনো গিয়ে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছে, কখনো আমরা জানি না হয়তো সমুদ্রে ঢেউও খেয়েছে দীঘার সমুদ্র তটে। না, আমি এই বেপরোয়া লাপরোয়া এই কথাগুলো খুব মানে মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমি খুব আন্তরিকভাবে চাইবো যে পুলিশ যাতে এটা সতর্ক হন। কিন্তু তারপরে আমি শুনলাম যে ইনারা নাকি গত 5 বছর 2019 সাল থেকে ইনাদের বিরুদ্ধে NIA এর নোটিশ আছে। তার মানে এনারা 5 বছর ধরে সারা ভারত ঘুরছে, বিভিন্ন ডবল ইঞ্জিনের সরকারে তারা সময় কাটিয়েছেন। ইতিমধ্যে তারা একটা ব্লাস্ট ঘটিয়েছে, নতুন করে একটা জঙ্গি হামলার ঘটনা ঘটিয়েছেন, যেখানে আবার বিজেপির একজন নেতা সাই প্রসাদ তার নাম, তাকে এই NIA গ্রেপ্তার করেছে যুক্ত থাকার এবং মাস্টার মাইন্ড হওয়ার জন্যে। এবং একটা তো শুধু নয়, এরা পশ্চিমবাংলাতে যে এলো 1 তারিখ মার্চ মাসে ব্লাস্ট ঘটালো, পশ্চিমবাংলাতে এলো যা শুনছি কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 14 তারিখ। এবার এই যে 12 দিন বা 14 দিন ব্লাস্ট ঘটানোর পর যখন সবথেকে বেশি রেড অ্যালার্ট বা সবথেকে বেশি হাই যে সিকিউরিটি থাকে, অ্যালার্ট থাকে, তখন এরা কিভাবে এলো? হয় তারা বিমান পথে এসছেন, কেন্দ্রের অধীনস্থ আমাদের বিমান পরিষেবা প্রত্যেকটি এয়ারপোর্ট, হয় তারা রেলপথে এসছেন, আবার কেন্দ্রের অধীনস্থ রেল মন্ত্রক এবং রেলপথ সম্পূর্ণ RPF এবং রেল মন্ত্রকের দ্বারা পরিচালিত, অথবা তারা সড়ক পথে এসছেন, সড়ক পথ আবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি কেন্দ্রের অধীনস্থ, এবং যেই 4টি রাজ্যর মাধ্যমে রাস্তা দিয়ে কর্ণাটক থেকে ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবাংলা আসতে হবে। একটা হলো তেলেঙ্গানা, সেখানে কংগ্রেসের সরকার, একটা হলো অন্ধ্রপ্রদেশ, সেখানে বিজেপির বন্ধু সরকার, একটা হলো উড়িষ্যা, আবার বিজেপির বন্ধু সরকার, এবং ছত্তিশগড় সরাসরি বিজেপির ডবল ইঞ্জিনের সরকার। তার মানে 5 বছর ধরে এদেরকে NIA খুঁজছিল। 5 বছর ধরে এত অভিজ্ঞ NIA, এত টিম, এত তারা মুখ দেখলেই ধরে ফেলে কে কি, তারা কোথাও ধরতে পারলো না। এত ইন্টেলিজেন্স শেয়ার করেও তারা ধরতে পারলো না। এসে ধরা পড়লো পশ্চিমবাংলায়। এবং এখানেও বলে রাখি, ইনাদের ইন্টেলিজেন্স ইনপুট NIA এর তরফ থেকে বা IB-র তরফ থেকে এসছে, নিশ্চয়ই 100 বার এসছে।
সেই ইন্টেলিজেন্সে ওয়ার্ক করেছেন এডিজি ল অ্যান্ড অর্ডার এবং এসপি পূর্ব মেদিনীপুরের তত্ত্বাবধানে পুরো অপারেশনটা প্ল্যান হয়েছে, এক্সিকিউট হয়েছে এবং মিনিট টু মিনিট মনিটরিং হয়েছে। যাদের সঙ্গ দিয়েছে অভ্র এটা বলার অপেক্ষা রাখে না যে ক্লিনিক্যাল প্রিসিশনে এই অপারেশন, কারণ ওরকম একটা জনবহুল জায়গায় ওই রকম একটা হোটেল, সেখানে দুজন জঙ্গি, সন্দেহভাজন জঙ্গি, যদি তাদের কাছে আর্মস থাকতো, যদি ক্লিনিক্যাল প্রিসিশন তাতে যদি এই অপারেশন ক্যারি আউট করা না যেত, তাহলে অনেক কোল্যাটারাল ড্যামেজের আশঙ্কা থাকতো। কাজে এটা বলার অপেক্ষা রাখে না, যেটা এনআইএও বলেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রম্পটলি অ্যাক্ট করেছে। আমি একটু উত্তর দিই, উনি একটা মিথ্যাচার করেছেন। ওনার মিথ্যাচারটা জাস্ট পয়েন্ট আউট করে দিই। উনি সাই প্রসাদ বলে একজন ব্যক্তির নাম করলেন, উনি একজন বিজেপির কার্যকর্তা বলে এটা জানা যাচ্ছে, উনি নেতৃস্থানীয় কেউ নন। কিন্তু ওনাকে ডিটেন করা হয়েছিল কেন? আপনি মিথ্যাচার করলেন, জেনে বুঝে করলেন। উনি একটা গরিব মানুষ, ওনার মোবাইলটা উনি বিক্রি করেছিলেন একটা দোকানে। ঠিক এরকম 8 জনের সেকেন্ড হ্যান্ড মোবাইল ব্যবহার করেছিল এই জঙ্গিরা। এই মানুষটিকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেছে, তাহলে দোষটা কোথায়? করেছে 100 বার করবে, দোষটা কোথায়? আপনি কি দায়ী নিয়েছেন জঙ্গিদের? অভ্র কৃষাণু দুজনকে আমি বিরত করব না। আমি কৌস্তবের কাছে আসব। এক সেকেন্ড কৌস্তব, আমি কৌস্তব থেকে সময় ধার নিচ্ছি না। কৌস্তব থেকে আমি জাস্ট বলছি। আচ্ছা 10 সেকেন্ড বিজেপি 10 সেকেন্ড বিজেপি বলুন, বিজেপি নেতা, আপনি দায় নিয়ে বিজেপির যুব মোর্চার নেতা ধ্রুব সাক্সেনা ইন্দোরে কোথা থেকে বানাচ্ছেন এগুলো? আপনি তথ্য দেখান, আপনি নিজেরা দেশ বিরোধী। এই রাজ্য স্বর্গরাজ্য গলা নামাতে হবে। বিজেপি নেতা গলা নামাতে হবে, 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 অভ্র গলা নামাতে হবে, গলা নামাতে হবে, না হলে গলাটা যতটা তুলতে হয় সেটা কিন্তু আমি তুলতে পারি। আমার রিকোয়েস্ট, গলা নামাতে হবে। কৌস্তব, পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা মৌপিয়াদি, পশ্চিমবাংলায় সমস্ত কিছু টাকা দিয়ে হয়। একটা দুটো ঘটনা, আমি 20টা ঘটনার কথা বলতে পারি। দেখবেন পাঞ্জাবের ঘটনা এখান থেকে ধরা পড়ছে, বড় অনেক ঘটনা করছে। কিন্তু বিজেপি এসব নিয়ে চিৎকার করলে আমরা তো শুনবো না। এই কথা তারিক আহমেদ মীরকে কিছু কথা কৃষাণু বলেছে, ধ্রুব সাক্সেনাকে এমপি, তার সাথে কার যোগাযোগ, এটিএস ধরেছে, একের পর এক ঘটনা ঘটছে। আমি এটা অস্বীকার করছি না যে একটা অপারেশন হয়েছে এবং এসপি সেখানে ব্যবস্থা করেছে, এটিএস থেকেছে, এনআইএ থেকেছে, ধরা হয়েছে। সত্যি তো কোলাটারাল ড্যামেজ হতে পারতো, ভালো। ওদের দেখবেন ওরাও তো জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, সাহায্য করেছে, জানিয়েছে। কিন্তু কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা 2014 সালের 2 ডিসেম্বর সেখান থেকেও আমরা সতর্ক হব না, খাগড়াগড়ের পরে সতর্ক হব না। জামাতের সাথে যোগাযোগ, আইসিসির সাথে যোগাযোগ, আল কায়দার সাথে যোগাযোগ, এবং শুধু তাই না, ন্যাশনাল ইন্টেলিজেন্স বলে দিল যে অমুক নেতাকে তৃণমূল যাতে নেতা না করে, রাজ্য সরকারকে চিঠি দিল। তারপর ওই 420 নাম আমি নিতে চাইছি না, তাকে এমপি করলো তৃণমূল কংগ্রেস। আসলে আমি বলছি না টাকা দিলেই সব হয়, যে দলে বেশি টাকা দিতে পারে, প্রোভাইড করতে পারে, সে এমপি এমএলএ হয়। অভ্রর আনন্দ পাওয়ার কিছু নেই। এরকম বিজেপি নেতাদের, আমি অনেক বিজেপি নেতাদের নাম বলবো, ধ্রুব সাক্সেনাদের মতো, যারা এটিএস এর দ্বারা গ্রেপ্তার হয়েছে এবং জম্মু আইএসআই এর হয়ে কাজ করেছে, হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করেছে বিজেপির নেতা, এবং জম্মু কাশ্মীর থেকে একই সঙ্গে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে বলে, তাদের সাপোর্ট করা তো একই সঙ্গে কাজ করছে। ওগুলো এক জিনিস না, ওগুলো কি জিনিস? তাহলে এগুলো একটু বুঝিয়ে দিন। আপনাদের দলের ছত্রছায়া থেকে যারা, আমি জাস্ট একটু আমাদের দলের একজন এমপি এমএলএ তার নাম বলো যার সাথে জঙ্গিদের যোগাযোগ আছে তোমার দলের আছে। না, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। তুমি জেএনইউর ভালো ভালো ছেলে মেয়েদের তুমি জোর করে আটকে রেখেছো। ভালো ভালো ছেলে মেয়েদের, আপনি বলছেন জেএনইউর ভালো ভালো ছেলে মেয়েদের, একটা নাম বলো, একটা নাম বলো, একটা নাম বলো। ঐশীকে মারলে কেন? ঐশীকে বড় বড় লেখা। আপনি বলছেন বিজেপি বড় বড় কথা শুনবো, বিজেপি বড় বড় কথা শুনবো। শুভেন্দুকে নিয়েছো, অর্জুন সিংকে নিয়েছো, অর্জুন সিং না না অর্জুন সিং তোমার প্রার্থী, অর্জুন সিং তোমার প্রার্থী। বারবার ডেরা বদল, যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন পরিচয়পত্র ব্যবহার, একাধিক সিম কার্ডের মাধ্যমে যোগাযোগ। কারা রয়েছে জঙ্গি মডিউলের পেছনে, কারা যোগাতো টাকা? মতিন ও মুসাফির গ্রেফতারের পর স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠছে।
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পর দীঘা থেকে ধৃত আব্দুল মতিন আহমেদ তোয়াহা ও মুস্তাফির হোসেন সাজিবকে ঘিরে এখন নানা প্রশ্ন। 1 মার্চ বিস্ফোরণের পর এই রাজ্যে পা রেখে 42 দিন ধরে নানা জায়গায় আস্তানা গেড়েছিল তারা। ডেরা বদলেছিল অন্তত 8 বার। কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং এ থাকার পর ফের কলকাতা হয়ে দীঘায় পৌঁছেছিল দুজন। চেষ্টা করেছিল জনসাধারণের ভিড়ে মিশে যাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত 12 এপ্রিল দীঘা থেকে গ্রেফতার। এই ঘটনা তুলে দিয়েছে নানা প্রশ্ন। রাজ্যের বিভিন্ন এলাকায় ডেরা বাঁধে জঙ্গিরা। কারা টাকা জোগাতো দুই জঙ্গিকে? কিভাবে বা তাদের কাছে টাকা পৌঁছতো? রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোটেলে ছিল মতিন ও মুসাফির। টাকা ও শেল্টার নেওয়ার ক্ষেত্রে কি স্থানীয় স্লিপার সেল সাহায্য করত? 3টি আধার কার্ড ব্যবহার করত দুই জঙ্গি। মতিনের 2টি ও মুসাফিরের 1টি আধার কার্ড। 2টি আধার কার্ড কর্ণাটক ও 1টি মহারাষ্ট্রের। কারা জোগাড় করে দিয়েছিল পরিচয়পত্র? এতগুলো সিম কার্ড জোগাড় হয়েছিল কিভাবে? কেনই বা প্রয়োজন হলো এতগুলো সিম কার্ডের? জঙ্গিরা যদি বারবার সিম কার্ড বদলে থাকে, সিম কার্ড দেওয়ার আইনপত্র রাজ্য সরকারের নয়। সিম কার্ড এটা টেলিকম দপ্তর, কেন্দ্রীয় সরকার, তারা দেখেন, ট্রাই দেখে, আরো যারা যারা আছে তারা সব দেখে, তো তারা বলতে পারবে। এই যে দুজন ধরা পড়ল এবং তারা যে কর্মকাণ্ড করেছে বিগত 1 মাসে শোনা যাচ্ছে, তো লোকাল হেল্প ছাড়া তো করতে পারেন, তো লোকাল তো অবশ্যই স্লিপার সেল আছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণের মাস্টার মাইন্ড মতিন। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে তার রেকর্ডও রয়েছে অনেক দিন আগে থেকেই। 2019 সালে তামিলনাড়ুতে একটি খুনে অভিযুক্ত হিসেবে উঠে আসে মতিনের নাম। বছর 5 আগে থেকেই এনআইএর মোস্ট ওয়ান্টেড মতিন। 2020-তে বেঙ্গালুরুতে অটোয় বিস্ফোরণেও নাম জড়ায় মতিনের। তারপর মতিনের মাথার দাম ঘোষণা করা হয় 3 লাখ টাকা। 2022 সালের একটি মামলাতেও খোঁজ চলছিল মতিনের। মতিনের বাবা সেনাবাহিনীতে কাজ করতেন। মতিন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আচমকা গায়েব হয়ে যায় সে। মতিনের পরিবারের লোকজন জানায় তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এনআইএ সূত্রে খবর, ডিজিটাল লেনদেন সহ নানা ব্যাপারে মতিন সিদ্ধহস্ত। এনআইএ সূত্রে জানা গিয়েছে হোটেল থেকে চেক আউট করার সময় প্রমাণ লোপাট করে দিত মতিন। গোয়েন্দারা জানতে পেরেছেন হোটেল থেকে চেক আউটের সময় রেজিস্টারের পাতা ছিঁড়ে নিত সে। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে বিস্ফোরণ কাণ্ডের পুনর্নির্মাণও হতে পারে বলে এনআইএ সূত্রে খবর। তবে এই জঙ্গি মডিউলের পিছনে কারা? এনআইএ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে বিদেশের মাটিতে বসে দুই জঙ্গিকে নির্দেশ দিত তাদের হ্যান্ডলার। তার পরিচয় কি? তথ্য খুঁজছে এনআইএ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। খুব সংক্ষেপে কর্নেল রায়ের কাছে যাব। কর্নেল রায়, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটু জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারীদের আশু অনুসন্ধানের জায়গাটা কি হওয়া দরকার বলে আপনি মনে করেন? দেখো মৌপিয়া, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তদন্তকারীরা মাস্ট ফাইন্ড আউট, আর দিস পিপল পার্ট অফ গ্লোবাল টেরর নেটওয়ার্ক? ভেরি ইন্টারেস্টিং থিং টু ফাইন্ড আউট। যদি ওদের হ্যান্ডলার বাইরের থেকে এদের অপারেট করছিল, অবভিয়াসলি দের ইজ অ্যান ইন্টারন্যাশনাল, দে আর পার্ট অফ গ্লোবাল টেরর নেটওয়ার্ক। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে লজিস্টিক্স ইস্যুটা, ইট উইল ব্রিং আউট কারা ফান্ডিং করছিল, who are the people help them to get fake Aadhaar card, fake I-card, fake PAN card, SIM cards. Very interesting part. Third part হচ্ছে যে what was their aim? তারা যে পশ্চিমবাংলার মধ্যে ঘুরে বেড়ালো এতদিন ধরে, তাদের কি বড় কোনো এম ছিল, উদ্দেশ্য ছিল এই সেন্সিটিভ ইলেকশনের সময় এখানে আরও কিছু এমন ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি করা যেটা ইন্টারন্যাশনালি ভারতবর্ষকে একটা নিচে বদনামের মধ্যে নিয়ে আসতো? তা আমার মনে হয়, আর শুধু তাই না, একটা কথা আমি না বলে পারছি না। দেখো, পশ্চিমবাংলার পুলিশ যতই আমরা কন্ডেম করি, আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স নিই, আমরা দেখবো দেয়ার টোটালি মানে স্ট্রেংথ ওয়াইজ যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিই, হয়তো 1000 লোকের পেছনে পশ্চিমবঙ্গে একটা মাত্র পুলিশ দিতে পারে তারা। সিমিলারলি তাদের যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনগুলো এখনো পর্যন্ত সেখানে ইল স্ট্রেংথ, মানে পুরো স্ট্রেংথ নেই।
তা যার ফলে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ যারা এককালে স্কটল্যান্ড পুলিশের সঙ্গে আমরা তাদের তুলনা করতাম, সেটা আস্তে 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 ডিগ্রিটা ডাইলিউট হয়েছে এই কারণে যে একটা ম্যাসিভ পপুলেশন বার্স্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সের যে বাড়াবে বা পুলিশ ফোর্সকে যেভাবে মডার্নাইজ করবে সেটা কিন্তু কম হয়েছে, ঠিকমতো হয়নি। যার ফলে যে দারোগা যাকে আমরা বলি ওসি অফ এ পুলিশ স্টেশন, তার কাজ হচ্ছে তার যে বিট এরিয়া সেখানে কে এলো, কোথায় গেল, কোথার থেকে এলো, প্রত্যেকটা খবর রাখা। কিন্তু আজকালকার যারা ইন্সপেক্টর বা অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন, তারা কি বলতে পারবে যে তাদের আশেপাশেই বা কারা কটা লোক আছে? একেবারে আমি এখানে একটু আসবো কৃষাণুর কাছে। কৃষাণু, এখানে তো প্রশ্নটা দাঁড়ায় যে তাহলে খাগড়াগড় থেকে আমরা শিক্ষা নিইনি। আমি তো আবার বললাম যে এই ক্ষেত্রে স্যার আরও ভালো বলতে পারবেন কর্নেল সাহেব, যে এই যে টেরার মডিউলগুলো, এইগুলো প্যান ইন্ডিয়া বেসিসে অপারেট করে এবং এর ইন্টেলিজেন্সটা মেনলি সেন্ট্রালি যারা গ্যাদার করেন বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, তারা যতক্ষণ না শেয়ার করছেন কোনো রাজ্যে, সেখানে যদি এই জঙ্গি কার্যকলাপ না ঘটে থাকে, তাহলে তাদের এই প্রিএম্প্ট করে মানে এই অপারেশনগুলো করা মুশকিল। এটা যদিও আমি এক্সপার্ট নই, এক্সপার্টদের থেকে শুনেই আমি কথাটা বলছি। স্যার এটা আরও ভালো আমাদেরকে সমৃদ্ধ করতে পারে। এখানে যেহেতু দলীয়ভাবে কথা চলে এলো, রাজনীতি করব না বা রাজনীতি বক্তব্য রাখবো না, তাও চলে এলো, তাহলে আমি বলি, আমি তো একটু আগে সাই প্রসাদের কথা বললাম, আমি বললাম ধ্রুব সাক্সেনার কথা। আচ্ছা, তালিব হোসেন বিজেপির মাইনরিটি মোর্চার নেতা জম্মু কাশ্মীরে, সরাসরি তার সাথে লস্করে তৈবার, আবার আমি তোমাকে আটকাই না, শোনো না ভাই, তুমি শোনো না, তুমি বলা আচ্ছা আমাদের রাজ্যে যে ঘটনাটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে কোনো আলোচনা নেই। আরে বাবা, এটা কোথায়? এটা তো ব্যাঙ্গালোর ব্লাস্ট, এটা তো ব্যাঙ্গালোর ব্লাস্ট। কৃষাণুদত্ত, আপনার জানা উচিত যে লুকআউট নোটিস কতদিন আগে এসেছিল। তুমি যদি আমাকে আটকাও, ভারতবর্ষের সবকটা রাজ্যে লুকআউট নোটিস করা হয়েছিল। তুমি এক্সপোজ হয়ে যাচ্ছ, তালিব হোসেন বললে তুমি এক্সপোজ হয়ে যাচ্ছ, তাই তো? লুকিয়ে রাখতে পারে। তালিব হোসেন বিজেপি নেতা বললে এক্সপোজ হয়ে যাচ্ছ। তালিব হোসেন বিজেপি যে অ্যারেস্টটা হয়েছে, এরা স্পেসিফিক্যালি বলে দিয়েছে এরা এখানে রয়েছে, তারপরে অ্যারেস্ট কেউ বলেনি, বলার 2 ঘন্টা পরে অ্যারেস্ট হয়েছে। বলার 2 ঘন্টা পরে অ্যারেস্ট হয়েছে। এনআইএ স্পেসিফিক্যালি বলে দিয়েছে ওইখানে লোক আছে। তো রাজ্য পুলিশকে আঙুল চুষছিল এতদিন ধরে। আরে লুকআউট নোটিস জারি হলো, লুকআউট নোটিস জারি হলো, লুকআউট নোটিস কে জারি করেছে? এনআইএ জারি করেছে, সরকার রাজ্যে জারি করেছে। আপনি জানেন না? আপনি জানেন না? 5 বছর ধরে জানেন না? 5 বছর জারি হয়েছে। এক সেকেন্ড, এনআইএ স্পেসিফিক্যালি বলে দিচ্ছে অত্যন্ত সেনসিটিভ একটা ইস্যু, একদম ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, ক্ষুদ্র রাজনৈতিক চাপানোতর থেকে নিজেদের বিরত রাখো। এটা গোটা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন। এক সেকেন্ড, অব্র কৃষাণু দুজনকেই বলছি, আমরা আলোচনা করছি দেশের অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন নিয়ে। এক সেকেন্ড কৌস্তব, আমি তো কাউকে প্লিজ কৃষাণু, সময় সংক্ষিপ্ত। বিজেপির প্রতিনিধিকে বলবো ভালো করে অন্যদের সময় কথা না বলতে, অস্বীকার করতে পারো না কিভাবে বিদেশি জঙ্গিদের সাহায্য করেছে বিজেপি এমপি থেকে শুরু করে একাধিক নেতা। বিজেপি নেতারা জঙ্গি সর্বোপরি বলি এই বাইরে চলবে, হাতরাসার হাসখালি গোলমাল চলবে, সত্য এসএসসি আর গোলমাল চলবে, হাতরাসার হাসখালি ঝগড়া করবে, আমরা বলতে পারবো না। তুমি কেন আমাকে কথা বলছো? তুমি বলো, আমার কথা বল, শুনতে দাও, আমার কথা শোনো। কি বললেন মুখ্যমন্ত্রী? কি বললেন মুখ্যমন্ত্রী? গাদ্দার, হ্যাঁ গাদ্দারের জেলা মানে কি? কি বললেন মুখ্যমন্ত্রী? বিদ্যাসাগর গাদ্দারের জেলা? দাঁড়াও। আর এই শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী মিলে কিষাণজিকে নিয়ে সিবিআই খুন করেছিলেন। এই শুভেন্দু অধিকারী কিষাণজিকে নিয়ে সমর্থনযোগ্য। তোমরা
নির্লজ্জ বিহারের কথা বলছো, নির্লজ্জ বিহারের কথা বলছো, কি বললাম আমি? শুনেছো তুমি? তুমি শুনেছো? 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 তার শুনেছো? ওর ইনসিডেন্টে তার কথা বলে না তুমি? আমাদের সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। অত্যন্ত লজ্জাজনক এই রাজনৈতিক চাপানুতোরটা। আমরা অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কথা বলছি এবং এটা আমি দুজনকেই থামতে বলবো। অত্যন্ত নির্লজ্জ প্রদর্শন হচ্ছে যখন আমরা আলোচনা করছি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে, যখন আমরা দেখছি যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ, সেই এনআইএ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সহযোগিতায় এরকম একটা গ্রেফতারি সেটা সুনিশ্চিত করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তারা ক্লিনিক্যাল প্রিসিশনের সঙ্গে এই অপারেশনটা তারা সাকসেসফুল করছেন। এটা যখন আমাদের ভরসা যোগায়, ঠিক সেই সময় দাঁড়িয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় এই রাজনৈতিক চাপানুতোরগুলো দেখে। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা যেন রাজনীতির সওদাগরির বিষয় হয়ে না দাঁড়ায়। যে ভ্যালিড প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুলতে হবে, প্রশ্নগুলো অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই কাদা ছোড়াছুড়ি, এই চাপানুতোর, এই আঙুল তোলা পাল্টা আঙুল তোলা প্রশ্ন তুলে দেয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের কাঁধে দেশের আইন প্রণয়নের ভার, তারা কি সত্যি দেশের সুরক্ষা নিয়ে ততটা চিন্তিত, নাকি আসলে এই দেশের সুরক্ষা প্রশ্নে রাজনৈতিক ডিভিডেন্ড কতটা তোলা যায় তাই নিয়ে বেশি ভাবিত। সমস্ত রাজনৈতিক দলকেই কিন্তু আয়নার সামনে দাঁড়াতে হবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।